সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমাদের জন্য ঠিক 9 বছর আগে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল ফ্রন্টলাইন। কি কারণে বন্ধ করা হয়েছিল সেটা আমি আজও জানি না। যাই হোক, 510তম পর্ব সেদিন প্রচারিত হওয়ার কথা ছিল। আমাদের অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, আর অন্য অতিথি ছিলেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিকেলবেলা আমাদের জানানো হলো অনুষ্ঠান হবে না। এটা খুব নাটকীয়ভাবেই বলা হয়েছিল। যাই হোক, যে কারণে চাপের মধ্যে অনেক কিছু হয়েছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু কেন বন্ধ করা হলো এটার ব্যাখ্যাটা কিন্তু তারা কখনো দেন নাই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে সবাই কিন্তু প্রশ্ন তুলেছিল যে কেন বন্ধ করা হলো এই অনুষ্ঠানটি। তবে আজ এই অনুষ্ঠান শুরুর আগে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকাকে, আমাদের সবার প্রিয় খোকা ভাই। তার একান্ত ইচ্ছায় আমি এই টক শো উপস্থাপনার দায়িত্ব নিয়েছিলাম। আজ তিনি নেই, তার স্মৃতি সামনে রেখে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো। আমাদের দুজন অতিথি, জুনায়েদ সাকি নামের সঙ্গে এখন আর ওই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলার প্রয়োজন নেই। জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমার ভাইয়ে, আমার প্রিয় সংবাদ বিশ্লেষক আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুরুতেই বলছিলেন যে আজকে কী নিয়ে আলোচনা হয় ভাই। তা আমি বলছিলাম যে প্রশ্ন তো আমি আউট করব না, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কোনো প্রশ্নই নেই। প্রশ্নটা হচ্ছে এইটা, আমি কাকে বলবো? আপনাকে জিজ্ঞেস করবো না তাকে? আশরাফ কায়সারকে। এই মুহূর্তে আমরা কোথায় আছি? ধন্যবাদ মতি ভাই। আমাদের খুব ভালো লাগছে, জুনায়েদ সাকিরও নিশ্চয়ই লাগছে। ফ্রন্টলাইন আবার শুরু হলো 9 বছর পরে, এবং আমরা অতিথি হিসাবে আপনার অনুষ্ঠানে আসতে পেরেছি। আমার মনে পড়ছে ওই সময়ে, বিশেষ করে 14 সালের নির্বাচনের আগে এবং পরে এই অনুষ্ঠানে অনেকবার এসেছিলাম, অনেকবার প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করেছিলাম। এবং বিগত সরকারটি গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করত, আপনি যেমনটি বলছিলেন, কোনো কারণ দর্শানো ছাড়াই হুট করে বিকেল 4টায় একটা অনুষ্ঠান বন্ধ করে দেওয়া যায়। আমাদের বর্তমান জেনারেশন তারা হয়তো অনেকটাই জানেন না আমরা কি, মানে যারা ভেবে থাকে 36 দিনে বিপ্লব হয়েছে, তাদের জন্য বলছি যে 15 বছরের সংগ্রাম, 15 বছরের গণমাধ্যমের স্বাধীনতা, বাক প্রকাশের স্বাধীনতা নিয়ে আমাদের লড়াই সংগ্রামের ইতিহাসটা সবার জানা দরকার। এবং এটি থেকে আমি এও বলতে চাই যে আমাদের কোনো সময় যেন আর অতীতের মতো কালো না হয় এবং মত প্রকাশ বাধাগ্রস্ত, এমনটি না। আমরা যেটি নিয়ে কথা বলতে পারি, আমার মনে হয় যে আমি আপনার অনুষ্ঠানে এলাম রাজপথ থেকে, রাস্তা থেকে, মানুষের কথা শুনতে শুনতে। সবাই ভাবছে যে সরকারটি কি আসলে স্থিতিশীল হলো কিনা, অথবা আমরা যেই জন্য তাদেরকে ক্ষমতায় বসিয়েছি সেই জায়গাগুলোতে আমাদের কাজ কেমন হচ্ছে। দেখুন, একটি বক্তব্য হচ্ছে যে তাদেরকে সময় দিতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কত সময়। প্রশ্ন হচ্ছে যে তারা কি ওই ডিরেকশনে যাচ্ছেন কিনা। আপনি যদি গন্তব্যের দিকে না আগান, তাহলে আপনি যতটুকুই আগাবেন সেটিও তো আসলে বৃথা। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারটির গতি নিয়ে প্রশ্ন উঠেছে, সরকারটির ইন্টেনশন নিয়ে হয়তো প্রশ্ন নাই, আরেকটি হচ্ছে আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন আপনি যদি যেরকম মানে কঠোর আচরণ আপনার হওয়া দরকার, যেভাবে দলীয়করণ হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে গণহত্যা হয়েছে, একটি গণ অভ্যুত্থানের সরকার, তার গঠন প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমরা গণ অভ্যুত্থানের পরে বিপ্লবী সরকার দেখিনি, বিপ্লবী পন্থায় সরকার করিনি, সবই সত্যি। কিন্তু তারপরেও প্রেক্ষাপট হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। এটি অতীতের অনেক তত্ত্বাবধায়ক সরকারের মতো না। সরকারটার চরিত্র নিয়ে আপনি বললেন, সরকারটার চরিত্রটা কি এইরকম যে এটা কি সাংবিধানিক সরকার নাকি বিপ্লবী সরকার? আমি তো নিজে কনভিন্স না যে আসলে কোনটা কোন সরকার। আপনি খুব রাইটলি বলেছেন, একটি আইডেন্টিটির দিক থেকে একটি মিশ্র আইডেন্টিটির সরকার। এটিকে আপনি সাংবিধানিক পদ্ধতিতে, যেহেতু তারা সংবিধান মেনে শপথ নিয়েছে, আরও একটি মজার কথা, তারা সংবিধান সমুন্নত রাখার
শপথ নিয়েছে। নিয়েছে। সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে যে রাষ্ট্রপতি একজন ধিকৃত ব্যক্তি এবং ওই সরকারের অংশ ছিল, এবং সেই সেনাপ্রধান পুরো জিনিসটা আয়োজন করেছেন, যার কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে 72 ঘন্টার অনেক ঘটনা নিয়ে, এবং কি করে শেখ হাসিনা দেশ থেকে পালালেন, কি করে ক্যান্টনমেন্টের ব্যক্তিবর্গরা আমরা আর খুঁজে পেলাম না। তার মানে আগামীতে আমরা হয়তো এই প্রশ্নগুলো সঠিক সময়ে জানতেও চেষ্টা করব। কাজেই আপনার এক হচ্ছে সংবিধান সমুন্নত রাখার ডিসিশন নিয়েছে, কিন্তু আপনি দেখেন এই সরকারের যে 6টি কমিশন হয়েছে তার একটি কিন্তু সংবিধান পুনর্বিন্যস্ত করার। যেই সংবিধান সমুন্নত রাখার শপথ আপনি নিলেন, সেই সংবিধান আপনাকে পুনর্বিন্যস্ত করার অধিকার কে দিল? তার মানে আমাদের অনেক স্ববিরোধিতা রয়েছে, গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে, তার ধারণা নিয়ে রয়েছে, কিন্তু যেটি আমরা অতীত যা হয়েছে 2 মাসে আমরা হয়তো মেনে নিলাম মিশ্র পরিচয়, কিন্তু জনগণ যে রাস্তায় রক্ত দিয়েছে, 15 বছর যারা ত্যাগ তিতিক্ষার ভেতরে ছিল, যে বিরোধী দলদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া নয়, যে জোনায়েদ সাকিকে দিনের পর দিন অত্যাচারের মুখে পড়তে হয়েছে, আমাদের ন্যূনতম দাবিগুলো কি? আমাদের ন্যূনতম দাবি হচ্ছে ওই গণহত্যাকারী শক্তি যেন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ফিরে আসতে না পারে। এখন এই যে কঠিন কথাটা আপনি যদি এখন ভদ্র মানুষের মতো করে বলতে থাকেন, শিক্ষিত মানুষের মতো, আমার ধারণা রাস্তার মানুষ আপনাকে পছন্দ করবে না। কিন্তু আইনের ভাষায় বললে আপনি যদি সেরকম আইন করেন, শাস্তির ব্যবস্থা করেন, তাদেরকে খুঁজে বের করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তখন মানুষ কিছুটা শান্ত হবে। অনেক ধন্যবাদ আপনাকে জোনায়েদ সাকি। বেশ কিছু প্রশ্ন কিন্তু মোটামুটি উনি উত্থাপন করেছেন। জি, ধন্যবাদ মতি ভাই। আপনার আসলে এই ফ্রন্ট লাইনে আমি বেশ কয়েকবার এসেছি, এবং এখানে এসে কিছুটা বলা চলে যে অনেক নির্ভর হয়ে কথা বলা যেত। মতি ভাই আছেন, মতিউর রহমান চৌধুরী এটাকে সঞ্চালনা করছেন, ফলে এই ভরসায় আমরা অনেক এটা কিন্তু এটাই ছিল অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে আমাদের কথা বলতে কিছুটা সেলফ সেন্সর করলেও এখানে এসে মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত বলে ফেলা যাবে, এই ইয়েটা ছিল, এবং সম্ভবত সেই কারণেও এটা একটা ইয়ে হতে পারে যে এই টক শোটা কিছুটা তাদের জন্য, বিশেষত শাসকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল বলে তারা মনে করেছিল। 9 বছর পরে আবার এই টক শো শুরু হচ্ছে, এবং আমরা আশা করতে চাই যে আমরা আসলে সবাই মুক্ত হয়ে কথা বলতে পারবো, এবং তো সেটা একটা ধরেন এত বড় মানে অর্জনের জায়গায় আমরা গিয়েছি, অনেক বড় আত্মত্যাগের মধ্য দিয়ে, সেটা আসলেই অর্জন হবে কিনা এই প্রশ্ন তো বারে বারেই দেখা দেয়। আমার কাছে মনে হয় যে আমরা সরকারের ক্যারেক্টার কি সেটা নিয়ে তো আসলে আলোচনা করা যেতেই পারে। এখন পর্যন্ত মানে সাংবিধানিকভাবে আমাদের কাছে মনে হয় যে একটা কিন্তু সাযুজ্য রক্ষা করা হয়েছে, কারণ একটা আমাদের এই বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন, রাষ্ট্রপতি তখন পদত্যাগপত্র গ্রহণ করলে তাকেই আবার এই ইন্টারিম সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদ চালিয়ে যাওয়ার জন্য বলেন, এবং তারপরে নির্বাচনের মধ্যে দিয়ে আবার এটা হচ্ছে স্বাভাবিক রীতি। কিন্তু কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তখন তো মন্ত্রিসভা ভেঙে গেল, তখন একটা সংসদ আছে, সংসদও যদি ভেঙে দেওয়া হয়, তখন আসলে এখানে একটা শূন্যতার জায়গা সৃষ্টি হয়। এই ডক্ট্রিন অফ নেসেসিটি থেকেই এই সরকারের বৈধতার জায়গা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু এমনকি সুপ্রিম কোর্ট শপথ নেওয়ার আগেই সে রেফারেন্সটা দিয়েছে যে ওই দিক থেকে এই সংবিধানের অধীনে যে ধারাবাহিকতা রক্ষার বিষয় আছে সেটাই সরকারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা নতুন সংবিধান আমাদের লাগবে, কারণ যে সংবিধানটা আছে এই সংবিধান নিজেই অন্তত ক্ষমতা কাঠামোর দিক থেকে এটা একেবারে স্বৈরাচারী, যেটাকে আবার নানাভাবে কাটাছেঁড়া করে এটাতে পৌঁছে গেছে, এবং এটা পুরো একটা জাতীয় বলতে পারেন কনসেনসাস তৈরি হয়েছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন তৈরি হয়েছে, এমনকি ফ্যাসিস্টরা নিজেরাও জানে যে এইটা আসলে আর কার্যকর কোনো মানে সংবিধান না, যেটা দিয়ে জনগণকে ইউনাইট করা সম্ভব। তো তাহলে নতুন একটা জায়গায় আমাদের যেতে হবে। এখন সেই নতুন বলতে কি বোঝায়?
মানে কোনো কিছু তো আকাশ থেকে আসলে পড়ে না। কিন্তু আশরাফ কায়সার যে প্রশ্নটা তুলেছেন, আপনার সেই ম্যান্ডেট আছে কিনা? না, এখন প্রশ্নটা হচ্ছে যে কি পদ্ধতি, ম্যান্ডেটটা তো প্রথমত এই ম্যান্ডেটটা কে দিয়েছে? বর্তমান সরকারের ম্যান্ডেট হচ্ছে পিপলস ম্যান্ডেট, মানে দুইভাবে ম্যান্ডেট হয়, একটা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায়, আর হচ্ছে আপনি একটা এমন গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, বিপ্লব বলেন, আপনি ওই ম্যান্ডেটের মধ্যে আছেন। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 5ই আগস্ট যেটা ঘটেছে, এই দেশের অধিকাংশ মানুষের একটা উত্থান ঘটেছে, এবং সেই উত্থানটাকে যখন আমরা রাস্তায় দেখতে পেয়েছি, এর চাইতে তো আর কোনো বড় ম্যান্ডেট নাই আসলে। ডেমোক্রেসিতে পিপল ইজ দ্য হাইয়েস্ট ম্যান্ডেট, এবং ওই জনগণ যে ক্ষমতার কেন্দ্র ওইটা বলতে হবে। এখন এই লড়াইয়ে যারা যুক্ত ছিল, যদি আমি জনগণ সহ তাদের সমস্ত শক্তি দেখি, সকলেই কিন্তু এই সরকারকে তাদের সমর্থন জানিয়েছে। শিক্ষার্থীরা তো এই সরকারের মধ্যেই আছে, রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে, অন্তত ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে 63টি রাজনৈতিক দল রাজপথে কম বেশি সক্রিয় ছিল, 7ই জানুয়ারি নির্বাচন বর্জন করেছিল, তাদের কম বেশি সকলেই সরকারকে একভাবে সমর্থন জানিয়েছে। শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন, অংশীজনরা সমর্থন জানিয়েছে। এখন এই সমর্থনের উপর দাঁড়িয়ে এই সরকার আছে। তাদের কাজ একটা, ইতিমধ্যে যে স্লোগানগুলো উঠেছিল, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার, এই সংবিধান দিয়ে হবে না, আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, তার মানে প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইন সংস্কার করতে হবে, এর মধ্যে দিয়ে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর করবে, গণতান্ত্রিক নির্বাচন এটার একটা অংশ, এটা তো প্রসেস, এটা একটা, এই প্রসেসটা এক ধরনের ফ্যাসিলিটেট করা, এই প্রসেসটাকে একটা মানে সম্পন্ন করার কাজটা এই সরকারের করতে হবে। এই কথাগুলো কিন্তু সবাই বলেছেন। এখন এইটার মধ্যে মানে যে এই মূল জায়গাতে আরো কিছু জিনিস ঐক্যমত্য হওয়া দরকার। সবগুলো আলোচনা আসলে হয়তো কি কি কাজ আমাদের করতে হবে, কিভাবে করব, পদ্ধতিগত জায়গাগুলো কি, কতদিনে করব, এই প্রশ্নগুলো আলোচনা হবে। সেইটা এখন আমরা মনে করি যে কনসেনসাসটা আগের জায়গা তো ছিল, এখানেও থাকাটা ভালো হবে। কনসেনসাস এখানে না থাকলে বরং এটার সুবিধা ফ্যাসিস্টরাই পাবে, কিংবা তাদের দেশি বিদেশি মিত্ররা পাবে। কাজে সেই দিক থেকে আমরা যেহেতু একটা রূপান্তরের কাজ করেছি, তার একটা ধাপ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, আরেকটা ধাপ হচ্ছে পুরো প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে গিয়ে এটাকে সম্পন্ন করা। সেইখানেও যদি রাজনৈতিক দলগুলো, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্য, একটা জাতীয় ঐক্যমত্য এখানে প্রয়োজন। এখন সংবিধান কি, ম্যান্ডেটটা কোথায়? মানে অনেকগুলো মতামত এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে আমরা নতুন সংবিধান লিখব, সেই কারণে এখানে একটা গণপরিষদের মধ্য দিয়ে এটা করতে হবে। বিএনপির মতো বড় দলও বলেছে যে নতুন সংবিধান গণপরিষদের ইলেকশন লাগবে, তার মানে জনগণের ইলেকশন হবে, গণপরিষদে গিয়ে সে নতুন। আবার একটা মতামত হচ্ছে যে আমরা এটা সংবিধান লিখব এবং সংবিধান একটা গণভোটের মধ্যে দিয়ে ম্যান্ডেট নিয়ে তার অধীনে নির্বাচন হবে। আবার আরেকটা পথ হতে পারে, অনেকের কাছ থেকে শুনছি যে আচ্ছা একটা জাতীয় কনসেনসাস, মানে ন্যূনতম যে সংবিধানের রূপান্তরটা দরকার, সেই সংবিধানটার ব্যাপারে সকল একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো তারা একটা কনসেনসাসে পৌঁছাবে, এটা ন্যাশনাল চার্টারে পরিণত হবে, এবং পরবর্তী নির্বাচনে যারাই আসবে এইটাকে তারা রাটিফাই করবে। এখন পদ্ধতিগত প্রশ্নগুলো অনেকগুলো জায়গাতে আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার। এবং আমাদের একটা মত আছে, কিন্তু আমরা মনে করি যে এটা আলোচনার প্রক্রিয়ার মতামতটা ঠিক করা দরকার। এখানে মূল জায়গাটা লক্ষ্য করা দরকার যে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছাতে চাই। এটাই এতদিনকার লড়াইয়ের আমাদের মূল লক্ষ্য ছিল। অন্যদিকে এই অনুযায়ী কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। এখন যদি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আমরা যদি মানুষের আকাঙ্ক্ষাটা থেকে সরে যাই, তাহলে কিন্তু একটা বিপদের পরিস্থিতির সৃষ্টি হবে, যার ফলাফল কিংবা সুবিধা নেবে ফ্যাসিস্ট শক্তি। সেই দিক থেকে এইটা স্মরণে রাখা দরকার। আমার মনে হয় যে আমরা এখনো এই পরিস্থিতির মধ্যেই আছি। অনেক ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গে বলার আছে? জি, আমার দুটি বিষয় বলার আছে। একটি, আমরা দেখছি যে সরকারটির একটি অংশ অসার মনে হচ্ছে, যার নরণচরণ ক্ষমতা নেই, এবং তাকে আমরা ঠিক গতিশীল দেখছি না, কাজ করতে দেখছি না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 6টি কমিশন করা হয়েছে। আপনি কমিশন করার আগে কেন ভাবলেন না যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সংলাপ করা দরকার? কমিশন গঠনের পরে 3 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, একটি কাজও হয়নি।
এমনকি কমিশনের সদস্য নির্বাচিত করা হয়নি। যাদেরকে আপনি কমিশনের প্রধান করেছেন তারা প্রত্যেকে চাইলে 7 দিনের মধ্যে কমিশনের কাজ গুছিয়ে ফেলতে পারতেন। 3 সপ্তাহ চলে গেছে, আমরা কোনো কাজ হতে দেখিনি, এখনো গ্যাজেট হয়নি, এবং এখন বলা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে গ্যাজেট করা হবে। তার মানে আমি 3 সপ্তাহ পিছিয়ে গেলাম। যেখানে প্রতিটা দিন আমরা গণনা করছি সেখানে 3 সপ্তাহ পিছিয়ে যাওয়া এবং উদ্দেশ্যহীন কমিশন, এটি গ্রহণযোগ্য না। আর সরকারের দেখুন 2 মাস হয়ে গেছে, আপনি এখন সরকারের রদবদল করেন, উপদেষ্টাদের বাদ দেন, পারফরমেন্স অ্যানালাইসিস করেন, নিজেদের ভেতরে আলাপ করেন। এইটা তো লোক দেখানোর সরকার না, এটা তো কাজের সরকার। কাজে যারা পারফর্ম করছে তাদের রাখেন, যারা পারফর্ম করছে না তাদের বিদায় করে দেন। আমরা তো এরকম শাসনই চাই। এখন সরকারটিকে আমরা অসার দেখছি কোনো কোনো জায়গায়। দ্বিতীয় হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থেকে আমরা অনেককে বিহেভ করতে দেখছি। আমরা বিএনপিকে 2 দিনের মধ্যে জনসভা করতে দেখেছি, জামাত ইসলামীর নেতাকে বলতে শুনেছি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এবং লাশের হিসাব হচ্ছে 36 দিন না 16 বছরের হিসাব হচ্ছে, মাস্টার মাইন্ড না ব্রেন চাইল্ড, এইসব আলোচনায় ঢুকে গেছে। আমাদের বুঝতে হবে এর প্রত্যেকটি শব্দ যথেষ্ট অর্থবহ, এবং এই প্রত্যেকটি শব্দ এই সরকারেরকে বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। গত সরকারটির পতন হয়েছে একটি শব্দে, রাজাকার। কাজেই শব্দ যে কত ভয়ঙ্কর এবং কত বলিষ্ঠ এটি যদি আমরা না বুঝে থাকি, কেউ যদি ব্রেন চাইল্ড কাউকে বলে ফেলেন, ওভারওয়েলমড হয়ে বলতেই পারেন, কিন্তু আমিও বুঝতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম আমি ব্রেন চাইল্ড এবং আমি মাস্টার মাইন্ড, তাহলে ক্ষতিটা যেটা হলো সেটা হচ্ছে যে এখন শহীদ পরিবারের থেকে বলা হচ্ছে আমার ছেলে কি তাহলে কারো ব্রেন চাইল্ডের অংশ হয়ে জীবন দিয়েছে? আপনি দেখুন মাত্র 2 মাস হয়েছে, এখনই যদি আমরা আত্মত্যাগকে প্রশ্ন করতে শুরু করি তাহলে আমাদের অস্তিত্ব থাকে কি করে? এমনিতেই সরকারের সমর্থকরা বাজারে রয়েছে, সেনাবাহিনীতে রয়েছে, পুলিশে রয়েছে, ব্যবসায় রয়েছে, গণমাধ্যমে রয়েছে। কাজেই তারা ওত পেতে আছে আপনার একটি স্লিপ হওয়ার পরেই সে যেন মাথা চাড়া। সোশ্যাল মিডিয়াতে আমি 2 মাস ধরে যাদের কোনো পোস্ট দেখি নাই, কিংবা 3 মাস ধরে, তারা এখন উঠে আসছে এই মাস্টার মাইন্ড শব্দ, ব্রেন চাইল্ড শব্দ ধরে। কাজেই আমাদের মনে রাখতে হবে যে আমাদের আরও একটি সুবিধার কথা বলি, এখানে কিন্তু বিগত শাসনে আওয়ামী লীগ বনাম জনগণ হয়ে গণ অভ্যুত্থানটি হয়েছিল। এখন জনগণ আমরা একসাথে, সরকার, বাহিনীগুলো, প্রশাসন অথবা আমরা যারা কথা বলছি, তাহলে তো আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আর যদি বিরোধ না থাকে আপনি কেন ম্যানেজমেন্টে ফেল করছেন? আমাদের নিজেদের কোনো বিরোধ নাই। বিএনপির মতো দলও বলছে যে সে জাতীয় সরকার চায়, বিএনপির মতো দলও বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, দলও বলছে যে সে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযুক্ত করতে চায়। তাহলে কি হলো? আমাদের কারো কোনো বিরোধ ওইভাবে নাই। জুনায়েদ সাকি যেটা বলছেন যে সংবিধানের যে বিষয়টা নিয়ে বলছেন যে গণভোট হইতে পারে অথবা একটা আলাপ আলোচনা করে আমরা ঐকমত্যে পৌঁছাইতে পারি, এটা কি আপনি এর সাথে কি একমত? আমি এর সাথে একমত, কিন্তু 3টি অপশন জুনায়েদ সাকি বলেছেন, ধরেন 3টাই ভ্যালিড। আপনি একটাতে মন স্থির করেন যে আমরা একটা গণপরিষদ করব অথবা একটা গণভোট করব। আমাদেরকে অনেক কর্মক্ষম হয়ে প্রতিদিন তৎপরতা দেখাতে হবে, এন্ড কিছু একটা ঘটতে হবে, অ্যাকশন হতে হবে। আমি নির্লিপ্ত সরকার দেখছি, যারা কাজ করছে না। দেখুন পদ পদবীর পুনর্মূল্যায়ন অথবা কাউকে বরখাস্ত করা, কাউকে অবসরে পাঠানো, এটি আমার টোটাল কাজের 1% মনে হচ্ছে। কিন্তু ওইটাকে যদি আমি বড় করে দেখি তাহলে তো আমি গন্তব্যে পৌঁছতে পারবো না। আপনি যদি সংবিধান পুনর্লিখন অথবা সংশোধন, আমার মতে খুব বড় বিষয়, কেননা পুনর্লিখন করতে গেলে অনেক সামাজিক রাজনৈতিক শক্তি আছে, তাদের অনেক অদ্ভুত সব মন্তব্য আছে যেগুলো তারা সংবিধানে আনতে চান। এখন লজিক্যাল ডিসকাশনে হয় কি, তখন আপনি বুঝতে পারতেন যে এটা হয়তো সবার জন্য প্রযোজ্য না। ওই সংলাপগুলো কখন হবে ওটা যদি আপনি একটি কাঠামোর ভিতরে না করেন। অনেকেই প্রশ্ন তুলছেন যে সরকারের গন্তব্য কোথায়? দেখুন এই সরকার যদি ভেবে থাকে যে তার গন্তব্য একটি নির্বাচন করা, আমি সরকারকে 10-এ 3 দিব। আমার কাছে এটি হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকারের রুটিন কাজ। এবং কোন নির্বাচন, যে নির্বাচনে আগের সরকারটি রীতি অনুযায়ী পদত্যাগ করেছে কিংবা বিদায় নিয়েছে, যে সরকারটি পালিয়ে গেছে, যে সরকারের রাজনৈতিক অধিকার থাকবে কিনা এই নিয়ে প্রশ্ন ওঠা উচিত। এবং যে সরকারটি 1500 মানুষকে খুন করেছে 36 দিনে, যে সরকারটি আমাদের 3টি নির্বাচন গুম করেছে। কাজেই এই সরকারের ব্যাপারে আপনি শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে আরেকটি রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, তাহলে রাষ্ট্র মেরামত কোথায় গেল? অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন। জি, এখন
এইটা একটা এই দিক থেকে যেমন ধরেন বর্তমান সরকারের ব্যাপারটি ঠিক প্রথাগত তত্ত্বাবধায়ক সরকারের মতো না, যে আপনারা রুটিন দায়িত্ব পালন করবেন এবং প্রধানত একটা নির্বাচন আয়োজন করবেন। এই সরকারের দুটো কাজই আছে, একটা হচ্ছে যে নির্বাচন আয়োজন তো তাদের শেষ পর্যন্ত মানে এটা তাদের কাজ, কিন্তু নির্বাচন আয়োজন করাটা, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাও বিদ্যমান ব্যবস্থায় আর সম্ভব না। অর্থাৎ যে রাষ্ট্রটাকে যে জায়গায় আনা হয়েছে এই রাষ্ট্রের মধ্যে আর একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা খুব কঠিন। ফলে সুষ্ঠু নির্বাচন বলতে যাকে বোঝায়, যেখানে মানুষের সত্যি সত্যি কর্তা সত্তার জায়গাটায় মানুষ আসছে, মানে আপনারা দেখছেন যে মানুষ বোধহয় ভোট দিচ্ছে কিন্তু আসলে কর্তা সত্তা অন্য জায়গায়, এটা এক জিনিস। যেমন এটার একটা খুব সুপ্রিম চেহারা তৈরি হয়েছিল, কিংবা খুবই মানে যাকে বলে যে ক্রুড চেহারা তৈরি হয়েছিল, ওইটা বলাই ভালো, যে খুবই নগ্ন চেহারা তৈরি হয়েছিল, যে মানে এক ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ। আমরা যেমন করেছি আর কি, আমার মনে আছে আমরা মেয়রাল ইলেকশন করেছি, অনেক ডিবেট হলো, বেশ একটা জমজমাট পরিস্থিতি, মনে হচ্ছিল যে বোধহয় ইলেকশনটা যেন কত ভালো হবে। হ্যাঁ, নির্বাচনের দিনে আর কেউ ভোট দিতে পারে না। নির্বাচনের দিনে ভোট গণনাটা আসলে আর কারো কর্তৃত্বে থাকে না, যারা ক্ষমতাবান, যারা কর্তৃপক্ষ, তারা ঠিক করবেন আসলে এখানে কে জিতবে, কতটা ভোট পাবে, এবং ভোটের রেশিও ঠিক করে দেবেন আর কি। কখন কাকে কতটা ভোট দিলে ওইটাকে মনে হবে যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়েছে, আর ওনাদের তো এই মোটামুটি প্রাপ্য, ওনারাই ঠিক করে দিবেন। এই জায়গাগুলো বেশ মানে ঘটেছে। ফলে ওই রকমটা একটা ক্রুড জায়গা, কিন্তু প্র্যাকটিক্যালি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো দিয়ে আপনি সরাসরি ওই রকম না করলেও অলক্ষ্যে অদৃশ্যে ওই নিয়ন্ত্রণ রাখতে পারবেন। টাকার খেলা, প্রশাসনিক কারসাজি এমনভাবে গোপনে হবে। ফলে নির্বাচনকে যদি সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন করতে হয়, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার অনেকগুলো পরিবর্তন করতে হবে। কাজেই এই সরকারের উপরে যখন একটা সুষ্ঠু নির্বাচন এবং একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থার ভিত্তি, এইটুকু যদি আপনি ডিমান্ড করেন যে না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, তার এবং একই সাথে আমরা একটা স্থায়ীভাবে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন বিলম্বিত হবে না, বিলম্বিত হওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ডিমান্ডটা কি, লক্ষ্যটা কি। লক্ষ্যটা হচ্ছে একটা নির্বাচন এবং একটা স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিত্তি নির্মাণ।